সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম ফিল আপ। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে হাতে কলমে দেখিয়ে দেবো এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। অনেকের প্রশ্ন হচ্ছে এই ফর্মটা কি কাদের কাদের ফিল আপ করতে হবে। আমি পরিষ্কার করে বলে দিই, এই ফর্মটা কিন্তু প্রত্যেককে ফিল আপ করতে হবে। আপনি যদি এই ফর্মটা ফিল আপ করে জমা না দেন তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের মতোই 1500 টাকা মাসে পাবেন। যবেই আপনি এই ফর্মটি ফিল আপ করে জমা দেবেন তারপর থেকে কিন্তু আপনি প্রত্যেক মাসে 3000 টাকা পাবেন। এটা কিন্তু পরিষ্কার করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তো চলুন আজকের ভিডিওতে সময় নষ্ট না করে আমরা কিন্তু একদম হাতে কলমে খুঁটিনাটি দেখে নেব এই ফর্মটা আপনি কোথায় কি ফিল আপ করবেন। দেখুন, দুটো ফর্ম কিন্তু অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে, একটা হচ্ছে বাংলা ভাষায়, একটা হচ্ছে ইংরেজি ভাষায়। ঠিক আছে, তো আমরা সুবিধার জন্য বাংলা ভাষাতে কিন্তু বেছে নিলাম। ঠিক আছে, একদম একই রকম ফর্ম। বাংলা ভাষার ফর্মে কিন্তু টোটাল কিন্তু পৃষ্ঠা আছে 12টা। ঠিক আছে, টোটাল এখানে যদি আমরা দেখে নিই এখানে কিন্তু 12টা পৃষ্ঠা আছে, এবং ইংরেজি ভাষার ফর্মটিতে এখানে টোটাল কিন্তু 11টা পৃষ্ঠা আছে। তো চলুন, ফর্মটা কিন্তু দেখতেই বড় মনে হবে কিন্তু খুবই সহজ, সবাই কিন্তু নিজে থেকে ফিল আপ করতে পারবেন। চলুন দেখে নেব কী বলেছি। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে কিন্তু আপনার পরিবারে কতজন সদস্য আছে সবারই কিন্তু এখানে ডাটা সংগ্রহ করা হচ্ছে। কি বলেছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ প্রত্যেকটা ঘর কিন্তু আপনাকে পূরণ করতে হবে। প্রথমেই চলে আসি বিভাগ বা ক্ষেত্র, তারপর কিন্তু কি এখানে আপনি ইনপুট করবেন, এখানে আপনাকে কাজটা করতে হবে, এবং নির্দেশনা মানে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে, মানে সেটা আপনাকে এখানে বসাতে হবে। পারিবারিক পরিচয়, প্রথমে বলেছে কি পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের প্রধানের নাম কোথায় লিখতে হবে, এখানে একদম পরিষ্কার করে এই ঘরটা লিখে দেবেন পরিবারের প্রধানের নাম। নাম হয়ে গেলে আপনার পরিবারে যদি আপনার স্বামী কিংবা আপনার পিতা কিংবা আপনার অন্য কেউ যদি পরিবারের প্রধান হন তার নামটা এখানে লিখে দেবেন। যেহেতু বাংলা ভাষায় এটা ফর্ম বেছে নিয়েছেন, বাংলা ভাষায় ফিল আপ করলে বেশি ভালো হয়। ইংরেজি ফর্মটা আপনি নিতে পারেন, দুটো ফর্ম পাশাপাশি আছে। এই ফর্মটা কোথাও পাবেন সেটা কিন্তু চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা অবশ্যই ডিটেলসে বলবো, তার আগে গুরুত্বপূর্ণ কথা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম খুঁটিনাটি, সমস্ত রকম বিজেপি সরকারের নতুন নতুন প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। তো চলুন আর সময় নষ্ট করবো না, এবার দেখে নেব। প্রথমে লিখলেন পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের হেডকে তার নাম, পুরো নামটা কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, পুরো নাম লিখুন এই ঘরটাতে। ঠিক আছে, পুরো নাম লিখুন। তারপর বলেছে জন্ম তারিখ। জন্ম তারিখটা কেমন করে লিখতে হবে, দিন, মাস, বছর। ঠিক আছে, অর্থাৎ প্রথমে দিন লিখবেন, যদি দিন হয়তো 1 তারিখে জন্ম তাহলে 01। তারপর হচ্ছে যদি মাস হয় 11 মাস তাহলে 11 দেবেন। বছর যদি 1990 হয় 90 দেবেন, কিংবা 1995, কিংবা হচ্ছে 1997, সেটা যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। পরিবারের প্রধানের বা হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ, ঠিক আছে, জেন্ডার, কোন জেন্ডার, পরিবারের প্রধান উনি কি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য। যদি পুরুষ হয় পুরুষ দেবেন, মহিলা হলে মহিলার ঘরে কিন্তু টিক দেবেন। এবং এখানে বলেছে সঠিক হলে টিক চিহ্ন দিন, যেটা সঠিক সেটা টিক চিহ্ন দেবেন আধার অনুযায়ী। আর অবশ্যই বলেছে এই সমস্ত ফিল আপটা কিন্তু আপনি আধার কার্ডের ডিটেলস দেখে কিন্তু ফিল আপ করবেন। ঠিক আছে, তো এবারে চলে আসি পরিবারের প্রধানের আধার নাম্বার। এখানে কিন্তু ওনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, আপনার কিন্তু না, যার জন্য আবেদন করছেন তার জন্য না, কিন্তু পরিবারের ফ্যামিলি। আবার পরিবারের ফ্যামিলি যদি আপনিই হন তাহলে আপনারই অবশ্যই বসাতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ডের আইডি নাম্বারটা এখানে বসাতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যা লিখতে হবে এখানে। ঠিক আছে, মানে আপনার পরিবারে কতজন সদস্য আছে, সবাই কতজন মানে লোক আছে এখানে বসিয়ে দেবেন। 2 জন হলে 2 জন, 3 জন হলে 3 জন, 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, যতজন বসাবেন তাদের কিন্তু এখানে সমস্ত রকম ফিল আপ করতে হবে। এবারে বলেছে ঠিকানা, স্থায়ী ঠিকানা। এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে স্থায়ী ঠিকানাটা বসিয়ে দেবেন। গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, থানা, জেলা, এবং আপনার পিনকোড নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। একদম স্থায়ী ঠিকানা যেখানে আপনি এখন বর্তমান বসবাস করছেন এখানে বসিয়ে দেবেন সুন্দর করে। যোগাযোগ নম্বর,
কি বলেছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার যুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ যোগাযোগ নম্বরটা কোন নাম্বার দেবেন, আমি মোবাইল নাম্বার অবশ্যই আপনার হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধানের মোবাইল আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এবারে চলে এসছে আপনাদের পরিবারের যত সদস্য বললেন সেই পরিবারের সদস্যদের এখানে কিন্তু কি করতে হবে, নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, লিঙ্গ, এবার প্রধানের সঙ্গে ওনার সম্পর্ক কি, তারপর হচ্ছে আধার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। এবারে বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যাদের আবেদন করছেন হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবার বলেছে কি, বয়স 5 বছর কম হলে আধার এনে চিহ্নিত করুন। অর্থাৎ যদি কোনো আপনার পরিবারের সদস্যের বয়স 5 বছরের কম হয় তাহলে কিন্তু এনে লিখে দেবেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আধার এনে লিখে দেবেন। সবার প্রথম চলে আসি পরিবারের প্রধান। পরিবারের প্রধানের এখানে সম্পূর্ণ সদস্য 1, তা উনার নাম লিখবেন, পরিবারের প্রধানের জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দিবেন, ঠিক আছে? মানে পরিবারের প্রধান হয়তো এখানে লিখে দিলেন, তারপর কিন্তু এখানে প্রথম সদস্য একজন বেছে নিলেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে প্রথম যে সদস্যের নাম লিখলেন এখানে ওনার কি সম্পর্ক তার কিন্তু এখানে সম্পর্কটা লিখবেন, ঠিক আছে? যদি পিতা মাতার যদি সম্পর্ক হয়, ছেলে পুত্র, কিংবা যদি অন্য সম্পর্ক হয় সেটা কিন্তু এখানে লিখবেন। ওনার কিন্তু আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এবারে চলে আসি 2 নম্বর সদস্য। যদি 2 জন সদস্য হয় তাহলে কিন্তু এখানে 2 নম্বর সদস্য কি, ওনার নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, লিঙ্গ দিবেন, ঠিক আছে? এবারে চলে আসি দ্বিতীয় পৃষ্ঠাতে। কি বলেছে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ওনার 2 নম্বর সদস্যের এবং আধার নাম্বার ওখানে লিখতে হবে। এবারে চলে আসি, আর এখানে কিন্তু বলেছি হ্যাঁ, উনি যদি আবেদন করেন হ্যাঁ তাহলে কিন্তু হ্যাঁ ঘরে টিক দিতে হবে। এই যে এখানে বলা হয়েছিল, যদি কি বলেছে, এখানে বলা হয়েছিল অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি উনি আবেদন করেন তাহলে কিন্তু হ্যাঁ লিখতে হবে, আর যদি না হয় তাহলে কিন্তু না লিখতে হবে। এবারে চলে আসি সদস্য 3 নম্বর সদস্য, একইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। যদি আপনার 3 নম্বর সদস্য থাকে ওনারও কিন্তু নাম লিখবেন, জন্ম তারিখ দিবেন, লিঙ্গ দিবেন, পরিবারের প্রধানের সঙ্গে ওনার সম্পর্ক কি, আধার নাম্বার, ওনার কিন্তু আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। 4 নম্বর সদস্য থাকলে দিবেন, 5 নম্বর সদস্য থাকলে দিবেন। ব্যাস, আপনার যতজন সদস্য থাকবে সবারই কিন্তু সম্পূর্ণ এরকম ডিটেলস দিতে হবে আধার দেখে। এবার বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের বা নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ আপনার বা আপনার পরিবারের যে সমস্ত সদস্যের যেখানে টাকা ঢুকবে তো অবশ্যই ব্যাংকের ডিটেলস আবার দিতে হবে। সবার আগে চলে আসি হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে। এবার এখানে বলেছে কি, এখানে একটু নির্দেশিকা দেওয়া হয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধারের সঙ্গে যুক্ত আছে বা ডিবিটি লিঙ্ক করা আছে ওই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ডিটেলস দেবেন। সবারই কিন্তু ওই অ্যাকাউন্টটাই দেবেন যেটার সঙ্গে আধার লিঙ্ক আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির দিলেন, ব্যাংকের নাম লিখলেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার লিখলেন, তারপর আইএফএসসি নাম্বার লিখলেন, ব্যাস হেড অফ দ্য ফ্যামিলির হয়ে গেল। এবার সদস্য 1 নম্বর সদস্যের দিবেন, ওনারও কিন্তু ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংক, এসবিআই ব্যাংক নাকি গ্রামীণ ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটা লিখবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তারপর আইএফএসসি কোডটা লিখে দেবেন। 1 নম্বর সদস্য হেড অফ দ্য ফ্যামিলি তো থাকলো, তারপর 1 নম্বর সদস্য থাকলো, তারপর 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য। আপনার যদি 3 জন সদস্য থাকে তাহলে কিন্তু অবশ্যই 3 নম্বর পর্যন্ত গিয়ে আর কিছু করতে হবে না। 5 নম্বর সদস্য থাকলে 5 নম্বর সদস্য। এবারে চলে আসি পরের পৃষ্ঠাতে। পৃষ্ঠা কিন্তু 2টো পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখনও বাকি পড়ে আছে, ব্যাস 5 নম্বর সদস্য এখানে লিখে দেবেন, হয়ে গেছে। এবারে চলে আসি এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর, ঠিক আছে? অংশ এবং নম্বর সহ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং যে সমস্ত আপনার সদস্য আছে যাদের ভোটার কার্ড হয়েছে প্রাপ্তবয়স্ক তাদের কিন্তু এবার ভোটার বিবরণ দিতে হবে এখানে, ঠিক আছে? বেশি কিছু না, খুব সহজ কিন্তু। হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, অবশ্যই ভোটার কার্ডগুলো বের করবেন, এপিক নাম্বার দেওয়া থাকবে, এপিক নাম্বারটা বসিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা এখানে কিন্তু বসিয়ে দেবেন, ব্যাস কিছু করতে হবে না। এবার সদস্য 1-এ এপিক নাম্বারটা লিখবেন, ভোটার কার্ড নাম্বার, এপিক মানে ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন।
2 নম্বর সদস্য বসিয়ে দেবেন একইভাবে, 3 নম্বর সদস্যরা একইভাবে, 4 নম্বর সদস্যরা একইভাবে, 5 নম্বর সদস্য একইভাবে। এবারে চলে আসি বিভাগ অর্থাৎ কাস্ট বা ক্যাটাগরি। ঠিক আছে, আপনারা কোন কাস্টের মধ্যে, অসংরক্ষিত বা আনরিজার্ভ জেনারেল, নাকি আনরিজার্ভ ইডাব্লিউএস, নাকি এসসি, নাকি এসটি, নাকি ওবিসি, নাকি পিভিটিজি, যেটা হবেন সেটা কিন্তু টিক মেরে দেবেন। বলে যে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল বা ইডাব্লিউএস শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, মানে আপনার কিন্তু সে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। আপনার কোন কাস্টের মধ্যে এখানে বলে দেওয়া হয়েছে সেই কাস্টে কিন্তু। এবার রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, আপনার কোন ধরনের রেশন কার্ড সেটা কিন্তু আবার টিক করতে হবে। সঠিক হলে টিক চিহ্ন দিন, যেটা ঠিক হবে। পরের পৃষ্ঠাতে চলে আসে, এখানে নেই, পরের পৃষ্ঠায় চলে আসলাম। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, কিচ্ছু এখানে লিখতে হবে না। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। ঠিক আছে, আপনার যদি ডিজিটাল রেশন কার্ড AAY ক্যাটাগরির মধ্যে, নাকি SPHH, নাকি RKSY2, নাকি PHH, নাকি RKSY1, নাকি ভর্তুকিহীন, আপনার রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড যে ধরনের সেটা কিন্তু এখানে টিক মারবেন, যেটা হবে সেটা টিক মারবেন। আপনার রেশন কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন যদি না জেনে থাকেন, আর জেনে থাকলে তো ভালো। পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, মানে আপনি কি প্রত্যেক মাসে রেশন তুলছেন, যদি রেশন নিয়ে আসেন তাহলে কিন্তু হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, টিক মারবেন শুধু। সম্পদ, ঠিক হলে টিক চিহ্ন দিন। হ্যাঁ, চলে আসি বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, আপনার কি পাকা ঘর রয়েছে 3টি বা তার বেশি, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনাদের কি জমি আছে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, অর্থাৎ আপনার কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে। রেজিস্ট্রেশন কপি, মিউটেশন কপি, ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার কিন্তু লাগবে। ঠিক আছে, কী কী কাগজ লাগবে সেগুলো কিন্তু অবশ্যই বলে দেওয়া হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনাদের কত শতক জমি আছে, রেজিস্ট্রেশন নথি বা সর্বশেষ আওতার জমির নথি, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন করা কতগুলি জমি আছে এখানে শতক লিখে দেবেন। ঠিক আছে, এবার বলেছে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে আপনাদের কি 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, এখানে কয়টা গাড়ি আছে এখানে উল্লেখ করবেন। 4 চাকার গাড়ির কথা বলা হয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। এবার বলেছে কি ধরনের গাড়ি, যদি গাড়ি হয় মানে যে কোনো ধরনের 4 চাকার গাড়ি বা জিপ বা ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হয় তাহলে কিন্তু হ্যাঁ হয়, মডেল কিন্তু এখানে লিখতে হবে। এবার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা হয়ে গেল। এখানে পরিবার ভিত্তিক সদস্যের কি হচ্ছে স্বাস্থ্য বিমা, অর্থাৎ আপনার পরিবারে যদি কারো স্বাস্থ্য বিমা থেকে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন, কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি বিমার অঙ্ক বা প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করুন। আপনি সরকারি সংস্থা থেকে স্বাস্থ্য বিমা করেছেন, লাইফ ইন্স্যুরেন্স করেছেন, কিংবা সেই বেসরকারি, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির দিলেন, সরকারি নাকি বেসরকারি বিমা করা আছে, যেটা হবে সেটা টিক দেবেন। প্রিমিয়ামের অঙ্ক কত টাকার, সাম হ্যাজার্ড, প্রিমিয়ামের বিবরণ এখানে উল্লেখ করবেন। সদস্য 1 নম্বর সরকারি, 1 নম্বরের সদস্য যদি সরকারি হয় তাহলে হ্যাঁ করবেন, না হলে না দেবেন। মানে সরকারি হলে সরকারি দেবেন, বেসরকারি হলে বেসরকারি টিক দেবেন। বিমার অঙ্ক দেবেন, প্রিমিয়ামের বিবরণ দেবেন। ঠিক আছে, মানে যতজন সদস্য থাকবে ততজন সদস্য দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। বেশ, এরকম করে 1 2 3 4। এবার চলে আসি পরের পৃষ্ঠাতে, 5 নম্বর পর্যন্ত দিয়ে দেবেন যদি থাকে এতগুলো সদস্য। এবার চলে আসি আয় বা পেশা, অর্থাৎ আপনার ইনকাম। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনাকে প্যান বা ট্যাক্স প্রদান করেন, মানে অনেক ইনকাম হচ্ছে আপনার পরিবারের, আপনার ট্যাক্স পে করছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। কোনো একদম কঠিন না, কিন্তু খুবই সহজ, কিন্তু ফর্মটা দেখতেই বড়, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও কিন্তু অনেক তথ্য আজকের ভিডিওতে বলা হয়েছে, ভিডিওটা একটু বড় হবে কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। আর এই ফর্মটা জমা না দিলে কিন্তু 3000 টাকা আপনার ঢুকবেন না। প্রত্যেককেই বলে রাখি, প্রত্যেকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতেই হবে, আর না হলে কিন্তু সেই 1500 টাকায় ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারে। পরিবারের সদস্যদের প্যান কার্ড
যদি থাকে তাহলে কিন্তু লিখতে হবে এখানে, ঠিক আছে। যাদের যাদের হ্যাঁ যদি হয় তাহলে কিন্তু তাহলে প্যান কার্ড এবং নাম এবং নম্বর উল্লেখ করুন। হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড কি আছে? যদি হ্যাঁ হয় তাহলে ওনার নাম লিখবেন, সদস্যের নাম, ঠিক আছে। সদস্য হেড অফ দ্য ফ্যামিলির নাম, প্যান কার্ডের নম্বর, সদস্য ওয়ান প্যান কার্ডের হেড অফ দ্য সদস্যের নাম, প্যান কার্ডের নম্বর, সদস্যের নাম, প্যান কার্ডের নম্বর, এরকম 2 3 4 করে 5 করে চলে আসলো। যদি আরও সদস্য থাকে না করে দেবেন। কর্মসংস্থানের ধরন, এবারে চলে আসি মানে কি কাজ করে। চলে আসি সবার প্রথম হেড অফ দ্য পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলির কি কাজ করে? সরকারি ক্ষেত্রে নাকি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, নাকি সংগঠিত ক্ষেত্র স্বনিযুক্ত, না আংশিক সময়ে কর্মরত? কি ধরনের কাজ করেন আপনার হেড অফ দ্য ফ্যামিলি? হ্যাঁ, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য? যেটা হবে সেটা টিক চিহ্ন মারে দেবেন। বলেছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি বা সেই স্বঘোষণা জমা দিন। অর্থাৎ সরকারি যদি চাকরি করে তাহলে কিন্তু সেটা তো একটা সার্টিফিকেট বা আপনার সেই নথি থাকবে, সেটা কিন্তু আপনাকে জেরক্স দিতে হবে। এবারে চলে আসি পরিবারের প্রধান গেল, এবারে চলে আসি সদস্য 1 নম্বর সদস্য কি করেন, মানে এই একই রকমভাবে সরকারি নাকি বেসরকারি কাজ করেন, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য। সদস্য 2 নম্বর সদস্য একইভাবে দেবেন। 3 নম্বর সদস্য কি কাজ করেন সেটা টিক দেবেন। 4 নম্বর সদস্য কি কাজ করেন সেটা দেবেন। 5 নম্বর সদস্য কি কাজ করেন সেটা দেবেন। পরিযায়ী নাকি বেকার, নাকি সরকারি নাকি বেসরকারি কাজ করেন। এবারে চলে আসি পরিবারের শিক্ষিত বা প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ এখানে সংখ্যা উল্লেখ করতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এবারে চলে আসে প্রথমে যে আপনার পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছে, শুধু এখানে সংখ্যাটা লিখবেন। 2 জন হলে 2 জন, 3 জন হলে 3 জন। এবার অশিক্ষিত নিরক্ষর ইলিটারেট, হ্যাঁ, তাদের সংখ্যা এখানে বসিয়ে দেবেন। এবারে পরিবারের প্রধান, এবার এক এক করে দিতে হবে যে পরিবারের প্রধান তাহলে কি শিক্ষিত উনি নাকি অশিক্ষিত। এবার শিক্ষিত হলে শিক্ষিত করে টিক দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত করে টিক দেবেন, সরি। তারপরে সর্বোচ্চ শিক্ষাগত উনি কোন পাস করেছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবার সদস্য 1 নম্বর সদস্য শিক্ষিত নাকি অশিক্ষিত এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি উনার সেটা লিখতে হবে। 2 নম্বর সদস্য একইভাবে ফিল আপ করতে হবে। 3 নম্বর সদস্য একইভাবে ফিল আপ করতে হবে। 4 নম্বর 5 নম্বর যত পর্যন্ত আপনার থাকবে তত পর্যন্ত ফিল আপ করবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রধান বর্তমান ধারক, মানে আপনার পরিবার কি কেউ কোনো সাংবিধানিক মন্ত্রী হয়েছেন কিংবা আছেন, বা সংসদ আছেন, নাকি বিধায়ক, নাকি কোনো পৌরসভার স্থায়ী সেই কোনো পদে আছেন, সেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি সেই পদে রয়ে থাকেন তাহলে কিন্তু আর সদস্য নাম্বার এখানে উল্লেখ করতে হবে। যাদের আছে তারা ঠিক এটা বুঝতে পারবেন, আর যাদের তো নেই তারা না উল্লেখ করবেন যদি আপনার নেতা মন্ত্রী না হয়ে থাকেন আপনার সদস্য কেউ। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, অর্থাৎ জেরক্স কপি কিন্তু লাগবে ওনার। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য কি সরকারি চাকরি করেন বা সে আগে করতেন, তার কোনো সদস্য কি পেনশন পাচ্ছেন, কিংবা উনি কি কোনো পেনশন পাচ্ছেন চাকরির ক্ষেত্রে? সরকারি পেনশনভোগীর কথা বলেছেন, যদি কোনো চাকরি করে তাহলে পেনশন পাচ্ছেন, বর্তমানে রিটায়ার হয়ে গেছেন, সেই ক্ষেত্রে বলা হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। এবার যিনি পেনশনভোগী তার সদস্যের এখানে নাম্বার লিখে দেবেন, ওনারা ঠিক বুঝতে পারেন যাদের আছে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন, জেরক্স লাগবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি যদি আপনি জিএসটি আওতাভুক্ত থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বার এখানে লাগবে কিন্তু, হ্যাঁ, যাদের আছে তারা বুঝতে পারবেন, যাদের নেই তারা না করে দেবেন। পরিবারের মোট পরিবারের মানে সমস্ত সদস্য মিলিয়ে আপনাদের বার্ষিক আয় কত হচ্ছে, কত টাকা ইনকাম করছেন সেই 1 বছরে, সেটা এখানে উল্লেখ করতে হবে অঙ্কে, হ্যাঁ, মানে এত লক্ষ বা এত হাজার, সেটা এখানে উল্লেখ করতে হবে। অন্যান্য পরিচয় বা নথি, সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনার যদি কোনো সদস্য সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর আবেদন করেছেন তাহলে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান যদি সেখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ এর জন্য আবেদন করে থাকেন তাহলে প্রযোজ্য হলে নয় হলে নয় দিবেন, আবেদন করে থাকলে আবেদন টিক দেবেন। যদি ইস্যু করা হয়
যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে, যদি আবেদন করে থাকেন সার্টিফিকেট নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। এবার সদস্য 1 নম্বরে যদি হয় তাহলে ওনার দিবেন সম্পূর্ণ ডিটেলস, 2 নম্বর সদস্য যদি থাকে ওনার দিবেন, 3 নম্বর সদস্য যদি আবেদন করে থাকেন ওনার দিবেন, 4 নম্বর থাকলে দেবেন, 5 নম্বর থাকলে দেবেন, না হলে দেবেন না। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি বা কিষাণ ক্রেডিট কার্ড কি আছে এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থাকে, প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, কোন কর্তৃপক্ষের দ্বারা আপনি পেয়েছেন। পরিবারের প্রধান যদি থাকে কোনো কিষাণ ক্রেডিট কার্ড বা এই যে শিল্পী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থাকে, তাহলে কিন্তু এখানে নাম্বারটা দেবেন, আইডি সংখ্যা দেবেন, আইডি নাম্বার দেবেন, যে তারিখে উনি পেয়েছিলেন সেই ইস্যু তারিখটা এখানে লিখে দেবেন। সদস্য 1 নম্বর সদস্য যদি থাকে সে একইভাবে ফিল আপ করবেন, 2 নম্বর সদস্য একইভাবে ফিল আপ করবেন, 3 নম্বর সদস্য। আর কোনো রকম যদি মানে বুঝতে না পারেন কিনা তাহলে কমেন্ট বক্সে জানাবেন, হ্যাঁ আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। যদি SIR 2026-এর বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি অনেকের নামের পাশে যে সমস্ত সেই 2026-এ SIR-এর যে লিস্ট বেরিয়েছিল যদি সেখানে লেখা থাকে আন্ডার অ্যাডজুডিকেশন, তাহলে কিন্তু আপনি ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, ঠিক আছে, আন্ডার অ্যাডজুডিকেশন যদি এরকম থাকে তাহলে কিন্তু সেটা উল্লেখ করতে হবে যে পরিবারের প্রধানের যদি হয় তাহলে প্রযোজ্য নয়, না হলে নাই, যদি এরকম আবেদন না থাকে। হ্যাঁ প্রযোজ্য নয়, না হলে না, হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ দিন, ঠিক আছে, আপনি আবেদন করেছেন। 1 নম্বর সদস্য একইভাবে ফিল আপ করতে হবে, 2 নম্বর সদস্য একইভাবে ফিল আপ করতে হবে, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর যদি থাকে দিবেন। সামাজিক মর্যাদা বা নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য আছে মানে 18 বছরের নিচে কিংবা বিদ্যালয়ে এখনও পড়াশোনা করছেন বা ছোট শিশু, বিদ্যালয়ের ধরন কোন বিদ্যালয়ে পড়ে, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল বা হোম স্কুল, কীরকম স্কুলে পড়ে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবার সদস্য সংখ্যা, শিশুর সদস্য সংখ্যা 1 নম্বর সদস্যের কতগুলো শিশু আছে সেখানে উল্লেখ করতে হবে, প্রথম নাম্বার দিতে হবে। তারপরে 1 নম্বর সদস্যের নাম লিখতে হবে, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম এবং ধরন, ঠিক আছে, এখানে কোন ধরনের স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি এখানে উল্লেখ করতে টিক চিহ্ন দিতে হবে। 2 নম্বর সদস্য তারপরে এখানে বলেছে মাদ্রাসা স্কুলে নাকি অন্যান্য মাদ্রাসা নাকি অন্যান্য, সেটা এখানে লিখতে হবে, উপরে হলে টিক চিহ্ন দিতে হবে। এবার 2 নম্বর যদি শিশু থাকে উনি কী ক্লাসে পড়েন সমস্ত এখানে ডিটেলস দিতে হবে। 3 নম্বর যদি শিশু থাকে ওনার সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। 4 নম্বর শিশু থাকলে ওনার সম্পূর্ণ ডিটেলস, স্কুলের ডিটেলস দিতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি আবারও 5 বছরের কম থাকে তাহলে ওনাদের টিকার প্রয়োজন, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড বা আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ এখানে উল্লেখ করতে হবে। এবার শিশু সদস্য নাম্বার 1 যদি টিকা নিয়ে থাকে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি তাহলে কিন্তু না করে টিক দেবেন। 2 নম্বর সদস্য কিন্তু একইভাবে ফিল আপ করবেন। 3 নম্বর শিশু, যদি শিশুর ক্ষেত্রে এগুলো কিন্তু হ্যাঁ, যদি শিশু না থাকে তাহলে কিন্তু এগুলো করে কিছু করতে হবে না, না লিখে দিতে হবে প্রথমে। এবারে চলে আসি সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, উপরেরটা আগের ঘরে চলে গেছে যে শিশু থাকলে ওনার টিকাকরণের বিবরণ দিতে হবে। এবারে চলে আসি আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ আপনি কি কোনো এই মুহূর্তে বা আপনার সদস্যের কি কোনো এই মুহূর্তে কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, আধার লিঙ্কের সাথে যুক্ত। আপনি হয়তো এভাবে আবেদন করতে পারেন যে না বলে দেব কিন্তু আমি পাচ্ছি, কিন্তু এখন যে প্রসেসটা হচ্ছে ডিবিটি অর্থাৎ আধার লিঙ্ক, যদি আপনার আধার লিঙ্ক চেক করে কিনা তাহলে আপনি কোন কোন পেনশনের আপনি কোন কোন স্কিমের টাকা পাচ্ছেন সমস্ত কিন্তু দেখিয়ে একদম ওনারা দেখতে পাবেন। ওই জন্যই কিন্তু এখন ডিবিটি প্রসেসে টাকা দেওয়া হচ্ছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আপনার আধার নাম্বারের অনুযায়ী কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে, আপনার আধারের সাথে যুক্ত ব্যাংকে। এবার বলেছি কি পরিবারের প্রধান যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। যদি কোনো স্কিমের টাকা পান, ঠিক আছে, প্রকল্পের নাম লিখবেন, ঠিক আছে, এবং কয়টা প্রকল্পের টাকা পাচ্ছেন সেখানে কিন্তু উল্লেখ করবেন, না হলে না দিবেন। হ্যাঁ হলে 1 নম্বর সদস্যের দিবেন, না হলে না দিবেন। 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য এরকম চলে আসে কোনো প্রকল্পের টাকা পেলে। এবারে চলে আসি বাদ দেওয়া হলে বা কারণ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ যদি আপনার কোনো প্রকল্পের টাকা না পান, বাদ দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু এখানে কাটা দিয়ে দেবেন, বা এখানে কাটা দিতে হবে না, এখানে
কোন অফিসার কর্তৃক সেটা বাদ দেওয়া হয়েছে সেখানে কিন্তু কারণটা উল্লেখ করতে হবে, ঠিক আছে, কারণ উল্লেখ করতে হবে। এবার ব্যাস আপনার ফর্ম ফিল আপ করা একদম কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না। এখানে বলেছি কি শুধুমাত্র সরকারি, এবার এখানে কিন্তু আপনার সম্মতি লাগবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়তা নথি প্রদান করছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ যায়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি ঘোষণা করলেন যে আমার উপরে যে সমস্ত তথ্যগুলি দিলাম সমস্তই ঠিক, এবং আমি কোনো রকম প্রকল্প দ্বারা সেরকমভাবে টাকা পাচ্ছি না, বা কোনো রকম ভুল আমি উল্লেখ করিনি যে আমি টাকা পাচ্ছি না বা পাচ্ছি কিন্তু হ্যাঁ বা না বলে দিয়েছি, সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করলেন। তারপর এখানে টিক মেরে দেবেন, সম্মতি দিলেন, এখানে টিক মেরে দেবেন। এই যে এই দেখতে পাচ্ছেন চৌকোনা বক্স, এখানে টিক মেরে দেবেন। তারপর এখানে আপনার সই দিয়ে দেবেন, ঠিক আছে, এখানে একটা সই দিয়ে দেবেন। এই ফর্মটি যাচাইযোগ্য, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেখা হবে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনার ফ্যামিলি বলতে কিন্তু আপনার একসাথে বসবাস করছেন, একই জায়গায় রান্না হচ্ছে, এরকম কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবারে চলে আসি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। ব্যাস আপনার ফর্ম ফিল আপ করা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এখানে বলেছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে কিন্তু সরকারি অফিসাররা এই ঘরটা ফিল আপ করবে। হ্যাঁ, এই ঘরটা সরকারি অফিসাররা ফিল আপ করবে, এটাকে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনার ফর্ম কিন্তু ফিল আপ করা একদম কমপ্লিট, ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বাংলা ভাষার ফর্ম, এটা কিন্তু ইংরেজি ভাষার ফর্ম। আপনার যেটা ফিল আপ করার ইচ্ছে হবে একইভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। একটা ভিডিওতে আমি আর দেখাচ্ছি না, কারণ এমনিতেই ভিডিওটা 25 মিনিট হয়ে গেছে, আর বড় করব না আমি। তো অতএব আপনারা যারা 3000 টাকা পরের মাস থেকে জুন মাস থেকে পেতে চান, ঠিক আছে, কিংবা জুলাই মাস থেকে পেতে চান, তাহলে কিন্তু আজকে এই ফর্মটা ফিল আপ করুন, জমা দিন, ঠিক আছে। আর না হলে জমা যারা দেবে না তারা কিন্তু ওই সেই বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যেরকম টাকা পাচ্ছিল 1500 টাকা বা 1700 টাকা পাবে। আর যবে থেকে জমা পড়বে তাহলে কিন্তু তারপর থেকে পরের মাস থেকে ওনারা সেই 3000 টাকা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, ঠিক আছে। তো এই ছিল আজকের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম সমস্ত রকম বিজেপি সরকার কিংবা অন্যান্য সরকারের সমস্ত রকম প্রকল্প কিন্তু আপনি এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন, কিংবা চাকরির খবর পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।